আর কথা নয়, আন্দোলনে বেগম খালেদা জিয়াকে মুক্ত করার ঘোষণা বিএনপির। যে কোনো পরিস্থিতির জন্য সরকারকে প্রস্তুত থাকার হুঁশিয়ারি। মুক্তি চাইলে রাষ্ট্রপতির কাছে খালেদা জিয়ার ক্ষমা চাওয়া ছাড়া উপায় নেই বলছে আওয়ামী লীগ। নৈরাজ্য করলে সমুচিত জবাবের পাল্টা হুঁশিয়ারি। বড় কোনো সংশোধনী ছাড়াই সংসদে পাশ হলো অর্থ বিল। থাকছে কালো টাকা সাদা করার সুযোগ। অভিযান চলছে, ছাড় পাবে না কোনো দুর্নীতিবাজ বলেছেন প্রধানমন্ত্রী। ক্ষমতা একীভূতকরণে বাড়ছে বৈষম্য। বিকেন্দ্রীকরণের তাগিদ বিশিষ্টজনদের। সংঘাত এড়াতে দুই দলকে ঐক্যবদ্ধ হতে হবে বলেছেন তথ্য প্রতিমন্ত্রী। বিআরবি কেবল সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। বেগম খালেদা জিয়াকে মুক্তি না দিলে যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। ভারতের সাথে বাংলাদেশের স্বার্থ বিরোধী চুক্তির অভিযোগ করেন তারা। তীব্রতর আন্দোলনে সরকারকে পরাজিত করার হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। রিপোর্ট সিকান্দার এমানের। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছে বিএনপি। পূর্ব ঘোষিত কর্মসূচি, তাই শনিবার দুপুরের আগ থেকেই নয়াপল্টনমুখী মানুষের ঢল। বিএনপি নেতাকর্মীদের এসব মিছিল থেকে বেগম খালেদা জিয়ার মুক্তির জোর দাবি জানানো হয়। ঢাকা মহানগর বিএনপি সহ বেশ কয়েকটি অঙ্গ সংগঠনের কমিটি না থাকায় সেসব কমিটিতে আসতে চাওয়া নেতাদের কর্মী বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিএনপি নেতারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে সরকার। ভারতের সাথে অসম চুক্তির অভিযোগ করেন তারা। বলেন, দেশ বিরোধী কোনো চক্রান্ত মেনে নেবে না জনগণ। বেগম জিয়াকে অন্যায়ভাবে ওনার কোনো এই মামলার সাথে, এই টাকার সাথে ওনার কোনো সম্পর্ক নাই। ওনার অজান্তে এই কাজটি হয়েছে এবং তাকে শুধুমাত্র ভিতরে রাখার উদ্দেশ্য হচ্ছে যে আজকে জোর করে তাদেরকে ক্ষমতায় থাকতে হবে। তাহলে আবার ঘুরে আসি, যেখানে অন্যায় আইনে পরিণত হয় সেখানে প্রতিরোধ অনিবার্য। আমরা ভারত বিদ্বেষী নই, আমরা আমাদের দেশের পক্ষে, আমি আমার দেশের স্বাধীনতার পক্ষে, আমি গণতন্ত্রের পক্ষে। সুতরাং আমার গণতন্ত্রের লড়াই, আমার নেত্রীর মুক্তির লড়াই কেউ যদি মনে করে আমরা কোনো দেশের বিরুদ্ধে আমাদের কিছু করার না। বহুদিন পরে প্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আমরা মুখ খুলেছি। এই মুখ কিন্তু আর থামবে না। কোথায় গিয়ে থামবে সেটা আল্লাহই বলতে পারে। আমার প্রিয় ভাইদেরকে আমি আবার আহ্বান জানাতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির স্বার্থে কোনো আপোষ কোথাও কারোর সঙ্গে আমাদের হবে না। তাকে আমরা মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। কোনো পরিস্থিতিতেই কোনো কিছুর কোনো বাধা আমরা মেনে চলবো না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে বিএনপি কর্মসূচি দিয়েছে, আরো কর্মসূচি আসবে। এবার রাজপথে থেকেই বেগম খালেদা জিয়াকে মুক্ত করার কথা জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, বেগম জিয়াকে যে মামলায় সাজা দেওয়া হয়েছে তা সম্পূর্ণ বেআইনি। আমরা পানি চাই, আমরা আমাদের অধিকার চাই, আমরা অভিন্ন 154টা নদীর পানি আমরা চাই, আমরা সীমান্তে হত্যা বন্ধ চাই, আমার যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যাগুলোর সমাধান চাই। তা না করে এই সরকার তারা সব কিছুই ফিরিয়ে দিয়েছে। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রীকে মুক্ত করুন, অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে। এই দেশের মানুষ কখনোই দেশনেত্রীকে এভাবে অন্যায়ভাবে তাকে কারাগারে বন্দী অবস্থায় তাকে চলে যেতে দেবে না। বিএনপি নেতাদের অভিযোগ, বিশেষ কাউকে খুশি করতে বেগম খালেদা জিয়ার সাজার রায় দেয়া হয়েছে। উচ্চ আদালতেও তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টন থেকে যে কর্মসূচি শুরু হলো সেটি কেবলমাত্র শুরু। সারা দেশে এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। তারা বলেন, দলকে আরও সুসংগঠিত করে বেগম জিয়ার মুক্তির আন্দোলনের পাশাপাশি জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ে তাদের আন্দোলন হবে বৃহত্তর।
সিকান্দার রহমান, বাংলা ভিশন, নয়াপল্টন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অস্ত্র উঁচিয়ে নয়, জনগণের ভোটেই বারবার ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। বলেন, বিএনপি নেতাদের আন্দোলনে তত জোর নেই যত জোর তাদের মুখের বিষে। আর দলের সিনিয়র নেতারা বলেছেন, আদালতে যাওয়া অথবা রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা ছাড়া বেগম খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত প্লাটিনাম জয়ন্তীর আলোচনা সভা। আমরা দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াই। বেলা ৩টায় শুরু হওয়া সমাবেশে বক্তারা বলেন, খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের নামে নৈরাজ্য হলে সমুচিত জবাব দেবেন তারা। মির্জা ফখরুল সাহেব দুদিন আগে অভিযোগ করলেন যে বেগম খালেদা জিয়াকে নাকি এই সরকার মিথ্যা মামলা দিয়ে আটকে রাখছে। এর চেয়ে নির্জলা মিথ্যাচার আর কিছু হতে পারে না। আজকে এই সমাবেশ থেকে মির্জা ফখরুলকে জিজ্ঞেস করতে চাই, বেগম খালেদা জিয়া যে মামলায় দণ্ডপ্রাপ্ত হয়েছে সেই মামলা কবে হয়েছে এবং কারা দিয়েছে? বিএনপি আসলে এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার সুস্থতা চায় না, ওরা চায় এই অসুস্থতা নিয়ে রাজনীতি করে অমিক সরকারকে বিরুদ্ধে মিথ্যাচার করা, এটা ছাড়া আর কিছুই নয়। এদের উদ্দেশ্য খারাপ। এরা বেগম খালেদা জিয়াকে জেলখানায় রেখে তারেক রহমানকে, সেই সন্ত্রাসী তারেক রহমানকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে চায়। এরা বেগম খালেদা জিয়ার মুক্তি চায় না বলে আদালতের দরজায় যায় না। আদালত ছাড়া, আইনের মাধ্যমে ছাড়া বেগম খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনে আওয়ামী লীগ সরকার একটুও বিচলিত নয়। বিএনপিতে এখন একমাত্র আতঙ্কের নাম তারেক রহমান বলেও মন্তব্য করেন তিনি। দুর্নীতির বিরুদ্ধে কথা বলে তাদের মধ্যে কত যে দুর্নীতিবাজ, একটু খুঁজে দেখেন, পেয়ে যাবেন। দুর্নীতিবাজ আছে, আশেপাশেই আছে, দুর্নীতিবাজ আছে, দুর্নীতিবাজের ক্ষমা নেই। বিএনপির দুর্নীতির বিরুদ্ধে কোনো কথা বলার থাকে না। বিএনপি মানেই দুর্নীতিবাজ, জাতীয়তাবাদী দুর্নীতিবাজ দল। তারেক রহমানের মধ্যরাতের ফরমানে মির্জা ফখরুল এবং গয়েশ্বর চন্দ্র রায়েরা ছিটকে পড়তে পারেন বলেও মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দালালি করতে চেয়েছিলেন। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বড় কোনো সংশোধনী ছাড়াই জাতীয় সংসদে পাশ হলো 2024-25 অর্থ বছরের অর্থ বিল। সংসদের ভেতরে বাইরে নানা মহলে আলোচনা সমালোচনা হলেও 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা থাকছে 25%। দেশি বিদেশি উদ্যোক্তাদের চাপে বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের কর অবকাশ প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর আশা, আসছে বাজেটে সম্ভব হবে প্রত্যাশিত রাজস্ব আহরণ। গোলাম ময়নুল হাসানের রিপোর্ট। রবিবার পাশ হতে যাচ্ছে 2024-25 অর্থ বছরের 7,97,000 কোটি টাকার বাজেট। সে বাজেটের অর্থের সংস্থানে অর্থমন্ত্রী বিভিন্ন খাতে পণ্য শুল্ক বসিয়েছেন, তা অনুমোদন পেল সংসদে, যা অর্থ বিল। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কণ্ঠভোটে পাশ হলো বিলটি। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে স্থিরীকৃত আকারে অর্থ বিল 2024 সর্বসম্মতিক্রমে পাশ হল। এর আগে বিলের উপর কয়েকজন সংসদ সদস্য আলোচনায় অংশ নেন ও প্রস্তাব দেন সংশোধনীর। কালো টাকা সাদা করা, এটা সরকারের ডাবল স্ট্যান্ডার্ড। একদিকে বলবেন দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, অন্যদিকে দুর্নীতিকে প্রশ্রয় দেবেন। তামাক জাতীয় পণ্য বা তামাক উৎপাদনের ক্ষেত্রে আরো ডিউটি বাড়িয়ে দিয়ে এই ক্ষেত্রকে আরো নিরুৎসাহিত করা যায় কিনা। অর্থমন্ত্রী বলেন, বাজেট সরকারি নির্বাচনী ইস্তেহারকে লক্ষ্য করেই প্রণয়ন করা হয়েছে। দাবি করেন, জিডিপি লক্ষ্য অর্জন হবে, নেমে আসবে মূল্যস্ফীতিও। নির্বাচনী ইস্তেহারে উল্লেখিত অগ্রাধিকার সমূহ অর্জনের উপর গুরুত্ব দিয়েছি। এই লক্ষ্যে প্রয়োজনীয় ভৌত ও সামাজিক অবকাঠামো সৃষ্টি
কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, গবেষণা ও উদ্ভাবন উৎসাহিতকরণ, উৎপাদনশীলতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ইত্যাদি খাতে প্রস্তাবিত বাজেটে আমরা প্রয়োজনীয় বরাদ্দ রেখেছি। এদিকে বাজেটের উপর সাধারণ আলোচনায় বিরোধী দলের নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, দেশের অর্থনৈতিক সংকটের মধ্যে প্রস্তাবিত বাজেট গতানুগতিক। ব্যাংকের থেকে লোন নিয়ে বিভিন্ন ধরনের প্রজেক্ট করবো, লোনের উপর আমরা অনেক কিছু নির্ভর করছি, এমনকি আমাদের সরকার চালাতে হয়তো লোন নিতে হতে পারে। সেখানে কিন্তু ব্যাংক ঋণ বাজেট কেনে ব্যাংকের অবস্থা কি? অনেকে বলছে ব্যাংক মরমর অবস্থা, মরমর অনেক ব্যাংক তো চলে যাচ্ছে, উঠে যাচ্ছে, এবং এখানে মার্জ হচ্ছে। 2009 থেকে 2024 সাল পর্যন্ত ক্যাপাসিটি চার্জ শোধ করতে হয়েছে 1,37,000 কোটি টাকা। ভর্তুকি নয়, দাম বাড়িয়ে অর্থ ব্যয় করার পরামর্শ IMF এর তরফ থেকে দেওয়া হয়েছে, সরকার সেটা মেনে দাম বাড়িয়েই চলেছে। 2010 সাল থেকে এখন পর্যন্ত 13 বার দাম বাড়ানো হয়েছে। 3 টাকা 73 পয়সা থেকে প্রতি ইউনিটে গড় এখন 8 টাকা 70 পয়সা হয়েছে। দেশের অর্থনীতি নিম্নগামী, উত্তরন্ত দূরের কথা, অধঃপতন ঠেকানোই বড় চ্যালেঞ্জ বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান। জবাবদিহিতার ঘাটতি, ফলে সুশাসনের অভাব। গোলাম মইনুল্লাহ হাসান, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী নয়, বাস্তবায়নযোগ্য। বলেন, দুর্নীতি বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে, চ্যালেঞ্জ নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ঋণ নিয়ে সময় মতো পরিশোধ করতে সক্ষম বাংলাদেশ। নির্বাচনী ইশতেহারকে বাজেটে অগ্রাধিকার দেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন, আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। রকুনুজ্জামানের রিপোর্ট। শনিবার সংসদে বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাজেটে অর্থ বিল পাশ হওয়ার আগে রাখা বক্তব্যে প্রধানমন্ত্রী 2024-25 সালের বাজেটকে বাস্তবায়নযোগ্য বলে আখ্যায়িত করেন। বিদেশি ঋণ পরিশোধের সক্ষমতা ও মূল্যস্ফীতির প্রসঙ্গ উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। স্পিকার, কেউ কেউ বাজেটকে উচ্চ অভিলাষী বলেছে, কেউ বলছে ঘাটতি বাজেট। আবার কিছুক্ষণ আগে বিরোধী দলের নেতাও বললেন, এই বাজেট বাস্তবায়ন সম্ভব না, বা আমাদের প্রবৃদ্ধির হার কমাতে হবে, বার্ষিক উন্নয়ন কর্মসূচি কমাতে হবে, ইত্যাদি ইত্যাদি। এবং এই চ্যালেঞ্জ নেবার মতো সক্ষমতা আছে কিনা? মাননীয় স্পিকার, চ্যালেঞ্জ নেওয়াটাই তো আমাদের কাজ। আমরা তো চ্যালেঞ্জ নিয়েই চলতে চাই এবং চ্যালেঞ্জ নিয়েই এগিয়ে যাচ্ছি। আমি মোটেই বাজেটকে উচ্চাভিলাষী মনে করি না। হ্যাঁ, একটা লক্ষ্য আমরা স্থির করি, শতভাগ কখনো পূরণ হয় না, হওয়া সম্ভব না। তারপরে আমাদের একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকে যে এখানে আমরা যাব, আমরা কিন্তু তা যেতে পেরেছি। কোথায় 62,000 কোটি টাকার বাজেট, আর এখন 7 লক্ষ কোটি টাকার বাজেট। আমরা তো এই জায়গায় আসতে পেরেছি, চ্যালেঞ্জ নিয়েছি বলে এটা সম্ভব হয়েছে। সাম্প্রতিক দুর্নীতি বিরোধী অভিযান নিয়েও কথা বলেন সরকার প্রধান। আমাদের জনগণ অত্যন্ত কর্মঠ, অত্যন্ত সৃজনশীল। কিছু কিছু মাঝখানে দুষ্ট প্রকৃতি থাকে, তো ওগুলো আমরা ধর্তব্যে নেই না। আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি, সে যেই হোক, দুর্নীতিতে কারো রক্ষা নেই। যারাই দুর্নীতি করবে আমরা করব। আর কালো টাকার সাথে, এটা কালো টাকার সাথে না, এখন সব জিনিসের দাম বেড়ে গেছে। এখন 1 কাঠা জমি যার আছে সে কয়েক কোটি টাকার মালিক। এই ঢাকা শহরে 1 কাঠা জমি থাকলে কয়েক কোটি টাকার মালিক। এভাবে অনেক সময় কিছু করতে যে অতিরিক্ত অর্থ চলে আসে, সেটা তারা বাজেটে দেখাতে পারে না, সেটা তারা আয়কর দিতে পারে না, সেটা আয়কর দিয়ে যাতে প্রতিটি বিভাগীয় শহরে মেট্রো রেল হবে বলেও জানান প্রধানমন্ত্রী। আজকের বাংলাদেশ আর ওই হাত পেতে ভিক্ষা চাওয়া বাংলাদেশ না, পরমুখাপেক্ষী না। আমরা ঋণ নিই, পরিশোধ করি, আমরা উন্নয়নের পরিকল্পনা নিই, তা বাস্তবায়ন করি এবং মানুষের ভাগ্য পরিবর্তন করি। যারা পরিবর্তনগুলি দেখেন না, উন্নয়নটা দেখেন না, তাদেরকে আমি অনুরোধ করবো গ্রামে যান। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রার স্বার্থে কানেক্টিভিটি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। ভারতের সাথে কোনো চুক্তি হয়নি, কেবল কয়েকটি সমঝোতা স্মারক সই হয়েছে, কিন্তু এ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি। আওয়ামী লীগের 75 বছর পূর্তি উপলক্ষে শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের অনুষ্ঠানে তিনি কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি নেতাদের চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের পার্থক্য বোঝার মতো ক্ষমতা নেই। মন্ত্রী সময় আরো বলেন, যেসব রাজনীতিবিদ আওয়ামী লীগ থেকে বেরিয়ে গেছে, তারা রাজনীতিতে উদ্বাস্তুই কিংবা ভাড়াটিয়া রাজনীতিবিদে পরিণত হয়েছে। আওয়ামী লীগ থেকে যারা বেরিয়ে যায়, তারা রাজনীতি থেকেই হারিয়ে যায়।
বিএনপি নেতারা দিকে এই হরহামেশা বলে যাচ্ছে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিএনপি নেতারা তো শিক্ষিত। ফখরুল ইসলাম আলমগীর সাহেব নাকি ঢাকা কলেজে পড়াতেন। মঈন খান তিনিও শিক্ষিত। আরো বেশ কয়েকজন শিক্ষিত মানুষ এখন অশিক্ষিতের মতো কেন কথা বলছেন সেটি আমার বোধগম্য নয়। চুক্তি আর সমঝোতা স্মারকের মধ্যে কেন পার্থক্য বুঝতে পারছেন না সেটি আমার বোধগম্য নয়। এবং সমস্ত সমঝোতা স্মারক দেশের স্বার্থেই করা হয়েছে। তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, বাংলাদেশের রাজনীতি দ্বন্দ্বে সংঘাতে দাঁড়িয়ে আছে। দ্বন্দ্ব সংঘাতে এড়িয়ে বাংলাদেশ প্রশ্নে দুই দলকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মত দেন তিনি। আর বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, ক্ষমতায় একীভূত হওয়ায় সমাজে বৈষম্য বিরাজ করছে। শান্তি প্রতিষ্ঠায় ক্ষমতার বিকেন্দ্রীকরণে জোর দিতে হবে। রাজধানীতে শান্তি বিষয়ক এক সেমিনারে তারা এসব কথা বলেন। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উদ্যোগে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে পিস অ্যাম্বাসেডর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দ্বন্দ্ব নিরসন, সংঘাত সহিংসতা রোধ ও শান্তি সম্প্রীতি নিয়ে এতে আলোচনা হয়। দেশের চলমান পরিস্থিতিতে রাজনৈতিক দ্বিধা দ্বন্দ্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। এই অবস্থার জন্য ক্ষমতার একীভূতিকরণকে দায়ী করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে ক্ষমতাকে বিকেন্দ্রীভূত করে যদি আমরা আলাপ আলোচনার ভিত্তিতে, তর্ক বিতর্কের ভিত্তিতে যদি আমরা দেশে যে আইন কানুন এগুলি বানাইতে না পারি, ততক্ষণ পর্যন্ত সমাজে রাজনৈতিক ক্ষমতা এক হাতে কেন্দ্রীভূত থাকবে। অনুষ্ঠানে দি হাঙ্গার প্রজেক্ট প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, নানা প্রতিবন্ধকতা বাধার পরও দেশের শান্তি প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। আপনি বিএনপি করেন কোনো অসুবিধা নেই, আপনি আওয়ামী লীগ করেন কোনো অসুবিধা নেই, জাতীয় পার্টি করেন অসুবিধা নেই, কমিউনিস্ট পার্টি করেন কোনো অসুবিধা নাই, আপনার মতপথটি আপনি চলবেন। কিন্তু আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করব এবং পরস্পরের প্রতি ভালোবাসা প্রদর্শন করব এবং পরস্পরের প্রতি সহনশীলতা প্রদর্শন করব। তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, রাজনৈতিক বিভেদ সংঘাত নয়, সমস্যার সমাধান করতে হবে আলোচনার মাধ্যমে। তিনি আরো বলেন, তথ্য বিকৃতি কোনো অবস্থাতে কাম্য নয়। যুদ্ধ আমরা করব, আওয়ামী লীগ বিএনপি, তর্কের যুদ্ধ, কথার যুদ্ধ, আমাদের মধ্যে ভিন্ন মতের যে জায়গাগুলো থাকবে, কিন্তু এমন কোনো সংঘাত সহিংসতায় আমাদের জড়ানো ঠিক হবে না যেটা কি প্রাণ ঝরে পড়ে। এটা কিন্তু ঘটে গেছে বিভিন্ন সময়, সেগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদেরকে অনেকে উস্কানি দিতে যাবে এমন রাজনীতিতে, যে রাজনীতিতে প্রাণ ঝরবে, তাতে করে কিন্তু কারো কোনো লাভ হয় না। এবং মৌলিক কিছু জায়গাতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। মোহাম্মদপুর রামচন্দ্রপুর খাল উদ্ধারে তৃতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। গুড়িয়ে দেওয়া হয়েছে খালের উপর গড়ে ওঠা আলোচিত সমালোচিত সাদিক অ্যাগ্রো ফার্ম সহ বেশ কয়েকটি স্থাপনা। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল দখল করে গড়ে ওঠে বংশীয় গরু আর ছাগল কাণ্ডে আলোচিত সমালোচিত সাদিক অ্যাগ্রো। রামচন্দ্রপুর খাল পুনরুদ্ধারে তৃতীয় দিনের মতো সাদিক অ্যাগ্রোতে উচ্ছেদ অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বোলডোজার দিয়ে ভেঙে দেয়া হয় সাদিক অ্যাগ্রোর গরু ছাগলের শেড। যদিও আগেই পশুগুলি সরিয়ে নিয়েছিল সাদিক অ্যাগ্রো, উচ্ছেদ করা হয় সাদিক অ্যাগ্রোর পাশে থাকা বেশ কয়েকটি অবৈধ স্থাপনাও। খালের জায়গায় অবৈধভাবে ঘরবাড়ি তৈরি করে বসবাস করলেও তাদের উচ্ছেদে কোনো নোটিশ দেওয়া হয়নি বলে অভিযোগ বসবাসকারীদের। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ জানান, শুধু সাদেক এগ্রো নয়, খালের জায়গায় যেসব স্থাপনা রয়েছে সব উচ্ছেদ করা হবে। খাল উদ্ধারের বিষয়ে মেয়র মহোদয় জিরো টলারেন্স। অবৈধভাবে যারা খাল দখল করেছে তাদের কোনো বৈধ নোটিশ হবে না, এটা মাননীয় মেয়র স্যারের কিন্তু উদ্ধৃতি। তারপরেও আমরা যেটা করেছি, এই প্রতিষ্ঠান সহ একাধিক প্রতিষ্ঠানকে কিন্তু আমরা সেভারাল টাইমস নোটিশ দিয়েছি। কিংবা গত 3 দিন থেকে যে উচ্ছেদ কাজ হচ্ছে সেটা কিন্তু কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে না,
এটা কিন্তু খাল উদ্ধারের একটা আমাদের নিয়মিত কাজের একটা অংশ। মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশনা, যা যা করণীয় সব কিছু করতে হবে। খালের প্রবাহ নিয়ে আসতে হবে, পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে। 33 নং ওয়ার্ড কাউন্সিলর জানান, খালটি ওয়াসার অধীনে থাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে কার্যকর পদক্ষেপ নেওয়া যায়নি। এখন সিটি কর্পোরেশনের অধীনে হওয়ায় খালের আশপাশের এলাকাকে নান্দনিক হিসেবে গড়ে তোলা হবে। এখানে আমরা মেয়রের ইচ্ছা আছে এখানে মাছ চাষ করার জন্য, যেটা আসলে আপনারা জানেন আমাদের মাছের খুব ডিমান্ড বাংলাদেশে, এবং এই খালগুলা যে গাপ মাছ আছে যেগুলো ছাড়লে আপনার লার্ভা তৈরি হয় না, ওগুলো আমরা ছাড়বো। আমাদের অনেকগুলো প্ল্যান আছে, রেস্টুরেন্ট করতে পারি যদি জায়গাটা সুন্দর হয়, লিজে দিব আমরা, কেউ যদি লিজ নিতে চায় ডিএনসিসি থেকে নৌকা চলবে এইসব জায়গায় টুরিস্ট স্পটের মতন করার জন্য আর কি, যাতে পানির ফ্লোটা থাকে এবং টুরিস্ট স্পটের মতো একটা জায়গা করা যায় প্রতিটা খাল। এদিকে রামচন্দ্রপুর খাল পুনরুদ্ধারে যেমন চলছে উচ্ছেদ অভিযান, তেমনি অন্যদিকে শুরু হয়েছে খালের সংস্কার কাজও। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। সিলেটের বিভিন্ন উপজেলায় 2 দফা বন্যার তাণ্ডবে বসবাসের অনুপযোগী হয়ে গেছে গ্রামের পর গ্রাম। এরই মধ্যে আশ্রয় কেন্দ্র থেকে সর্বহারা মানুষগুলো বাড়ি ঘরে ফিরতে শুরু করেছেন। সরকারি সহায়তার অপেক্ষায় তারা। সিলেট থেকে দীপু সিদ্দিকীর তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। মাত্র 15 দিনের ব্যবধানে 2 দফা বন্যায় সিলেটের 10টি উপজেলা এবং সিটি কর্পোরেশন এলাকার 23টি ওয়ার্ড প্লাবিত হয়। ঘরবাড়ি, রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় পানিবন্দী ছিলেন কয়েক লাখ মানুষ। নতুন করে বৃষ্টি না হওয়ায় বন্যার পানি কমতে শুরু করেছে। আশ্রয় কেন্দ্র থেকে নিজ নিরে ফিরতে শুরু করেছেন অসহায় মানুষ। তবে বন্যার তাণ্ডবে বসবাসের অনুপযোগী হয়ে গেছে গ্রামের পর গ্রাম। ভাঙা বাড়িঘরগুলো কোনো রকম মেরামতের মাধ্যমে মাথা গোজার চেষ্টা নিম্ন আয়ের মানুষের। একটা গজবায় বন্যায় না, একটা গজবায় প্রত্যেক বছর আইলে বন্যায় আমার এই এলাকায় ক্ষতি করিয়া যায়। গেলবারও আগরবারও উইলা নিচন গিসা সপ্তাহ ঠিকঠাক করলাম, এবার কই আরো বারো চাইরো বাই ভাঙ্গিয়া লইয়া গেছন কি। আমগুর ঘরের ভিতরে আছিল আডু পানি, আর আমরা মানুষের বাড়িতে গেছিলাম, আইসা দেখি বাড়ি ঘর ঢেউ ভাঙে নিছে। প্রধানমন্ত্রী তো আরো মন্ত্রী আছে, মানুষ আছে, তখন তারা ছবি টবি উড়াইয়া নেয়, সব সময় নিতেছে, নিলে কিন্তু আমরা তো কোনো কিছু পাই না। এটা তো আমরা মারবার লাগি যত জিনিস পত্র আছে সব আমরা দুইয়া লইয়া যাই, আমরা তো বাঁচবার মতন নাই আমরা। এদিকে সর্বস্ব হারানো মানুষগুলো মানসিক ও শারীরিকভাবে দীর্ঘমেয়াদী সংকটের মুখোমুখি হতে পারে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বেশি বন্যাক্রান্ত নিম্ন আয়ের মানুষগুলোর কাছে বা ইউনিয়নের যে সমস্ত এলাকায় হাওর আছে, বাওর আছে, সমস্ত মানুষগুলোর কাছে হেলথ ক্যাম্পের আয়োজন করতে পারি, তাতে তারা সেখানে বিশেষ হেলথ ক্যাম্পের দরকার নেই। লিভার চিকিৎসা, গ্যাস্ট্রোলজি চিকিৎসা, হার্ট চিকিৎসার দরকার নেই। প্রাথমিক পর্যায়ে যে রোগগুলো আছে সেগুলোকে প্রাথমিক একদম মাঠ পর্যায়ে সমাধানের চেষ্টা করা। দফায় দফায় বন্যায় ক্ষতিগ্রস্তদের শারীরিক ও মানসিক সংকট মোকাবেলায় স্বাস্থ্যসেবা সহজলভ্য করার আশা সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ বলেছেন, শুধু বাংলাদেশেই নয় সারা বিশ্বে অবক্ষয় হয়েছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে গভর্নেন্স অ্যান্ড পলিসি রিসার্চের উদ্যোগে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার অন্তরায় বিষয়ে সেমিনারে তিনি কথা বলেন। বিচারপতি রউফ বলেন, 19বিংশ শতাব্দীতে মানুষ ভয়ে ছিল বুলেট নিয়ে, সেই বুলেট থেকে বাঁচতে ব্যালট আনা হলো। তিনি বলেন, এখন বুলেট আর ব্যালট এক হয়ে গেছে। সেমিনারে সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার ইকতেদার আহমেদ বলেন, একটি ডামি খেলার মাধ্যমে নির্বাচন করে বর্তমান সরকার ক্ষমতায় আছে। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার মাধ্যমে এই বিনা ভোটে নির্বাচন শুরু। তিনি বলেন, দেশে নিরপেক্ষ নির্বাচন করতে হলে নির্বাচন ব্যবস্থার সংস্কার করতে হবে। আলোচকরা বলেন, ভারতের সহায়তায় সরকার এখন ক্ষমতায় টিকে আছে। এই দুঃশাসনের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান আলোচকরা। বাজারে প্রতিযোগিতা নিশ্চিত করার পাশাপাশি ভোক্তারা যাতে ন্যায্য দামে পণ্য পায়, এর জন্য প্রতিযোগিতা কমিশনের সক্ষমতা বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন প্রদীপ রঞ্জন চক্রবর্তী। শনিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত প্রতিযোগিতা আইন বাস্তবায়নের মাধ্যমে বাজারে সুষ্ঠু প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ সৃষ্টিতে সংবাদ মাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালায় তিনি এই তথ্য জানান। বলেন, প্রতিযোগিতা কমিশনের সক্ষমতার ঘাটতি থাকলেও ঝিমিয়ে পড়েনি প্রতিষ্ঠানটি। প্রতিযোগিতা নিশ্চিতে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে আইনের আওতায় এনে মামলা ও দণ্ড দেওয়া হচ্ছে বলে জানান প্রদীপ রঞ্জন চক্রবর্তী।
কর্মশালায় বক্তারা বলেন, বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য এবং একচেটিয়া ব্যবসা বন্ধে প্রতিযোগিতা কমিশনকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। বাসওয়ালা যে হাতির ঝিলে ঢুকতে পারেন নাই, সেখানে কিন্তু আমার না, ওই আরেকজন বাস মালিক আছে, তাকে আপনি এনশিওর করবেন হি ইজ অ্যাক্সেস ইন দি সোসাইটি, হি ইজ অ্যাক্সেস ইন দি বিজনেস এরিনা। দণ্ডিত কোম্পানিগুলোর বিরুদ্ধে কিন্তু একই পণ্যের বিষয়ে পুনরায় মামলা হয়েছে এবং যেগুলা প্রত্যেকটা এখন শুনানির পর্যায়ে আছে। সুতরাং ঝিমিয়ে পড়ার যে বিষয়টা, এটা আপনাকে আশ্বস্ত করতে চাই যে আমাদের বর্তমান যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিকে আমরা পরিপূর্ণভাবে ইউটিলাইজ করে আমরা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছি। সিন্ডিকেট করে চামড়ার দাম নিয়ন্ত্রণ করার কারণে ন্যায্য মূল্য নির্ধারণ করে তা কার্যকর করা কঠিন বলে মন্তব্য করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। সকালে বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, সরকারের পক্ষ থেকে কাঁচা চামড়া সংরক্ষণের জন্য সব ধরনের প্রস্তুতি ও সহায়তা করা হয়েছে। তবুও চামড়ার সঠিক দাম কেন কার্যকর হলো না তা বের করার কাজ চলছে। শিগগিরই এ বিষয়ে প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়া হবে। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, চামড়ার বাজার সিন্ডিকেট মুক্ত করতে বিভাগীয় পর্যায়ে ট্যানারি পল্লী স্থাপন করতে হবে। একই সাথে সরকারের কঠোর নজরদারির তাগিদ দেন তিনি। চামড়াটাকে মোর কম্পিটিটিভ লেস করে দিচ্ছি কিনা, এই জিনিসটা আমাদের ভাবার বিষয় আছে। ওস্তাতে যারা আছে তারা টেলিফোন করে এদেরকে নিয়ে আসছে যে তারা চামড়া কিনবে, এবং এই চামড়াগুলো যখন সারপ্লাস চামড়া ঢুকে গেছে তখন কি অবস্থা, এই চামড়াগুলো ফেরত দিলে তো সমস্যা, এই চামড়াগুলো ফেরত দিলে তো এটি আরো নষ্ট হয়ে যায়। এখানে আসলে অনেক লোক তো জড়িত, তাই সেখানে যে জিনিসটা হলো যে এখানে কিন্তু আমাদের যেটা দ্রব্যমূল্যের ক্ষেত্রে যেটা হয় ডিমান্ড সাপ্লাইয়ের বিষয়, এখানে সাপ্লাইটা বেশি ডিমান্ড কম, এইটাই হলো সবচেয়ে বড় সিন্ডিকেট। অর্থাৎ এখানে যে পরিমাণ সাপ্লাই সেই অনুযায়ী ডিমান্ড দামটা পড়ে যায়। এই জন্য যেটা সাপ্লাই সেটাকে প্রিজার্ভ করাটাই আমাদের মূল লক্ষ্য হচ্ছে। শিল্প যেটি আমাদের দেশে জনগণ কর দিতে চাইলেও হয়রানির ভয়ে অনেকেই কর দেয় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ঢাকা জেলার ইউনিয়ন পরিষদ সমূহে ক্যাশলেস স্মার্ট সেবা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। বলেন, কর আদায়ে হয়রানি বন্ধ করতে হবে। কর আদায় প্রক্রিয়া সহজ করলে অনেকেই কর প্রদানে উৎসাহী হবে বলে জানান। সালমান এফ রহমান বলেন, যারা কর দেয় তাদের উপরই করের বোঝা বাড়ানো হয়, এটা না করে করের আওতা বাড়ানোর উপর জোর দেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেন, জনপ্রতিনিধিদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। সরকারের ভিশন অনুযায়ী স্মার্ট বাংলাদেশ গঠনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দৃঢ়তার সাথে ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। শিশুদের মানসিক স্বাস্থ্য বিকাশের জন্য জাতীয়ভাবে সমন্বিত কর্মসূচি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। শনিবার সকালে শিশু একাডেমিতে গণমাধ্যম ও যোগাযোগ উন্নয়ন সংগঠন সমষ্টি আয়োজিত শিশুদের মানসিক স্বাস্থ্যের বিকাশে অভিভাবকদের ভূমিকা শীর্ষক এক জাতীয় সেমিনারে এ আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, শিশুদের মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর প্রতিকারের জন্য প্রয়োজনীয় সেবার আওতায় আনার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করতে পারেন মা বাবা সহ অভিভাবকরা। এজন্য মানসিক স্বাস্থ্য বিষয়ে তাদের সচেতন করে তোলা জরুরি। প্রধান অতিথির বক্তব্যে ইমেরিটাস অধ্যাপক ডাক্তার ABM আব্দুল্লাহ বলেন, শিশুদের সুস্থ স্বাভাবিক পরিপূর্ণ বিকাশের জন্য মানসিক স্বাস্থ্যের বিকাশ জরুরি হলেও এটি সব মহলে তেমন গুরুত্ব পাচ্ছে না। এজন্য নীতি নির্ধারণী উদ্যোগ ও কর্মসূচি দরকার। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সরকার রাষ্ট্রের সবকিছু বিক্রি করে দিয়ে হলেও ক্ষমতায় থাকতে চায়, কিন্তু ভারতের সাথে অসম ও অন্যায় চুক্তি মেনে নেবে না দেশের মানুষ। দুপুরে নাটোর শহর শাখার দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। দুলু আরো বলেন, প্রতিবেশী রাষ্ট্রের সাথে বন্ধুত্ব চাই, তবে পরাধীনতা মেনে নেওয়া হবে না। এজন্য সবাইকে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। কেউ যদি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব খর্ব করতে চায়, কেউ বসে থাকবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। আজকে আপনাদেরকে জেগে উঠতে হবে। এই অন্যায় অবিচার করে আজকে যারা অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে চায় তাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে আবার জেগে উঠতে হবে। কেউ যদি আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি কেউ খর্ব করতে চায়, আমাদের স্বাধীনতা যদি কেড়ে নিতে চায়, আমরা কেউ বসে থাকতে পারবো না।
লাইফ অ্যান্ড হেলথ এবং থাইল্যান্ডের পায়াথাই পাহুলিওথিন হসপিটালের যৌথ উদ্যোগে স্বাস্থ্যসেবা বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে লাইফ অ্যান্ড হেলথ লিমিটেড ও পায়াথাই পাহুলিওথিনের উদ্যোগে বাংলাদেশের রোগীদের সরাসরি স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেওয়া হয়। পরে স্বাস্থ্য বিষয়ক এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পায়াথাই পাহুলিওথিন হসপিটালের পরিচালক ও সহকারী অধ্যাপক ডাক্তার ভিরায়া পাউচেরান। এছাড়া এতে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বিপণন বিভাগের ডিভিশনাল ব্যবস্থাপক পাসিনি পাতানাসিরি, আন্তর্জাতিক বিপণন ব্যবস্থাপক জ মিন উ, লাইফ অ্যান্ড হেলথ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার নীলাঞ্জন সেন, অপারেশন অ্যান্ড মার্কেটিং পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ ও এম ফয়সাল আনোয়ার। এবার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। টেরা রংটিকে বাংলাদেশে 2024 সালের কালার অব দ্য ইয়ার ঘোষণা করেছে এশিয়ান পেইন্টস। এই রঙে রয়েছে সমৃদ্ধতা আর মাটির টোন। সারা বিশ্বে অংশগ্রহণকারীদের সাথে বিশদ গবেষণার ভিত্তিতে এই ঘোষণা দেওয়া হয় বলে জানানো হয়েছে। অনুষ্ঠানে এশিয়ান পেইন্টস ইন্টারন্যাশনালের চিফ এক্সিকিউটিভ প্রজ্ঞান কুমার বলেন, বর্ণিল মনোমুগ্ধকর ও সংস্কৃতির সঙ্গে মানানসই রঙগুলো নিয়ে গ্রাহক ও ভোক্তাদের মাঝে আগ্রহ রয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এশিয়ান পেইন্টস বাংলাদেশ এর সদস্যরা ও বিশিষ্ট স্থপতি ডিজাইনার সহ গণ্যমান্য ব্যক্তিরা। আওয়ামী লীগের 75 বছর উদযাপন উপলক্ষে শান্তি সমাবেশে যোগ দেন সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাস। এ সময় 3 শতাধিক মোটরবাইক ও পিকআপ ভ্যান সহ হাজার সংখ্যক নেতাকর্মী তার সাথে সমাবেশে উপস্থিত হন। কাজী মাহবুব স্মরণের শোক সভা অনুষ্ঠিত হয়েছে সাভারের রেডিও কলোনি বাস স্ট্যান্ড এলাকার একটি রেস্টুরেন্টে। এতে সভাপতিত্ব করেন সাভার 78 অ্যাডমিন নাজমুল হুদা শাহিন। স্মরণ সভায় মরহুম কাজী মাহবুবের সহপাঠী, বন্ধু ও আত্মীয়রা স্মৃতিচারণ করেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানি। আর কথা নয়, আন্দোলনে বেগম খালেদা জিয়াকে মুক্ত করার ঘোষণা বিএনপির, যে কোনো পরিস্থিতির জন্য সরকারকে প্রস্তুত থাকার হুঁশিয়ারি। মুক্তি চাইলে রাষ্ট্রপতির কাছে খালেদা জিয়ার ক্ষমা চাওয়া ছাড়া উপায় নেই বলছে আওয়ামী লীগ। নৈরাজ্য করলে সমুচিত জবাবের পাল্টা হুঁশিয়ারি। বড় কোনো সংশোধনী ছাড়াই সংসদে পাশ হলো অর্থ বিল। থাকছে কালো টাকা সাদা করার সুযোগ, অভিযান চলছে, ছাড় পাবে না কোনো দুর্নীতিবাজ বলছেন প্রধানমন্ত্রী। ক্ষমতা একীভূতকরণে বাড়ছে বৈষম্য, বিকেন্দ্রীকরণের তাগিদ বিশিষ্টজনদের। সংঘাত এড়াতে দুদলকে ঐক্যবদ্ধ হতে হবে বলেছেন তথ্য প্রতিমন্ত্রী। এ ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladesh news। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh news। সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।